বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা দেশের শত্রু, ষড়যন্ত্রকারীদের বিচার দাবি, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। যাবজ্জীবন মানে ৩০ বছর কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে আমৃত্যু কারাবাস, আপিল বিভাগের রায়। করোনায় আরো ৩১ মৃত্যু, ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। বিজয় দিবসের অনুষ্ঠান এবার উন্মুক্ত স্থানে নয়, ঘরোয়া উদযাপনেও নিতে হবে অনুমতি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, মিরপুর বধ্যভূমিতে স্মৃতিফলক ও মুক্তিযুদ্ধ কর্নার উন্মোচন, বঙ্গবন্ধুর মুরাল স্থাপন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা দেশ ও স্বাধীনতার শত্রু, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। বিকেলে রাজধানীর শাহবাগ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আয়োজিত ৭টি সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে নেতিবাচক কথা বলছে একটি মহল, আর ভাস্কর্য নির্মাণ করলে তা ভেঙে ফেলারও হুমকি দেয় তারা। এরই প্রতিবাদে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ৬০টি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মঙ্গলবার বিকেল ৩টা শাহবাগ মোড় একটি মানববন্ধন লম্বা হতে হতে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে মিশেছে। আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্প্রীতি বাংলাদেশ, নৃত্যশিল্পীবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নানা কণ্ঠ, নানা বক্তব্য, অথচ দাবি এক: স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে কোনো মূল্যেই বানাতে হবে, প্রতিরোধ করতে হবে সাম্প্রদায়িক অপশক্তিকে। অশুভ মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। বাংলার মাটিতে এই স্বাধীনতা বিরোধী শক্তির কোনো জায়গা হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ছুঁড়ে ফেলার ঔদ্ধত্য দেখায়, এটা তো বাংলাদেশকে অস্বীকার করার শামিল। কোনো ধরনের ধর্মীয় রাষ্ট্র স্থাপন করতে আমরা দেব না। গ্রেপ্তার করতে হবে ধৃষ্টতা প্রদর্শনকারীদের। স্বাধীনতার এত বছরেও প্রতি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাতে না পারা জাতির জন্য লজ্জার। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বিনির্মাণ করি, বঙ্গবন্ধুর বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ওরা ধর্ম নিয়ে ছল চাতুরি করছে, আমরা এই ছল চাতুরি হতে দেব না। মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তি ঐক্যবদ্ধ আছে। কোনোভাবেই আমরা এই দেশকে মৌলবাদী দ্বারা নির্যাতনের আমরা নিতে দেব না। ভাস্কর্য আছে অনেক মুসলিম দেশে, কিন্তু বিরোধিতাকারীরা সেগুলো কি দেখতে পায় না? এমন কথাই উঠে আসে প্রতিবাদ সমাবেশ থেকে। ওমর খৈয়াম, শেখ সাদি সহ অনেকের ভাস্কর্য এখনো শোভা পাচ্ছে। সম্মিলিত কণ্ঠস্বরের একটা অনুরণন হয়ে আমি বলতে পারি যে এই দেশে রাজাকার, আলবদর, আল-শামস এদের কোনো অবস্থান থাকবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে এই কুচক্রী মহলকে আমরা মোকাবেলা করে ধূলিসাৎ করব। পরে প্রতিবাদ কর্মসূচি রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। মুষ্টিবদ্ধ সব হাত, প্রতিবাদী সব পা গিয়ে মেশে শিখা চিরন্তনে, শ্রদ্ধা জানায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এখন থেকে যাবজ্জীবন সাজা মানে ৩০ বছর, তবে কোনো রায়ে আমৃত্যু বলা হলে তাই প্রযোজ্য হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিভিউ নিষ্পত্তি করে এ রায় দেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে না। আরও জানাচ্ছেন শাকির আরজু। সাভারের এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস বলে আপিল বিভাগের মতামত আসে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালত।
সংক্ষিপ্ত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাদণ্ডের মানে হলো দণ্ডিত ব্যক্তি তার স্বাভাবিক জীবনের বাকি সময় কারাভোগ করবেন। তবে দণ্ডবিধির ৪৫ এবং ৫৩ ধারার সাথে দণ্ডবিধির ৫৫, ৫৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৫-এর ক মিলিয়ে পড়লে যাবজ্জীবনের সাজা কমে ৩০ বছর কারাদণ্ডের সমতুল্য হয়। যে যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু, আগে যেই রায়টা ছিল এখন বলতে তা না। আজকের এই জাজমেন্টের পরবর্তীতে এটা পরিষ্কার হয়ে গেল যে যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা ৩০ বছরের সুবিধাটা পাবেন, কিন্তু যাদের আমৃত্যুর আদেশ থাকবে তাদের কিন্তু আমৃত্যুই থাকতে হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গঠিত ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়, তিনি কার্যবিধির ৩৫-এর ক ধারার রেয়াতি সুবিধা পাবেন না। বা আমাদের যদি আমাদের দেশে প্রচলিত যে সাধারণ আদালতগুলো আছে তারাও যদি কোনো মামলায় আমৃত্যু দিয়ে থাকে তো সেটা আমৃত্যুই হবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, কারাগারে অক্ষম হয়ে গেলে মুক্তির যে বিধান রয়েছে, এ রায়ের পর কারো যখন আমৃত্যু সাজা হবে তখন সরকারের সেই ক্ষমতাও থাকবে না। একটি লোক যখন অথর্ব হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরায় অক্ষম হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তমানে যে বিধান রয়েছে সরকার তাকে মুক্তি দিতে পারে, কিন্তু এই রায়ের পরে যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না। রায়ে সন্তুষ্ট হলেও আবারও রিভিউ করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। বর্তমানে ৫,০৫২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২,২৯৩ জন। একদিনে সুস্থ হয়েছে ২,৫০০-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১১৮টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৫০১ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.৭৯%। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৬%। এ পর্যন্ত কোভিড-19-এ মারা গেছেন ৬,৬৭৫ জন। মৃত্যুর হার ১.৪৩%। সুস্থতার হার ৮২.০২%। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৫,১১৬ জন ও নারী ১,৫৫৯ জন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশা দেখালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তবে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শও দিলেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে ফ্রন্টলাইনারদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কথা জানান সচিব। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে আশা দেখাচ্ছে ভ্যাকসিন। এরই মাঝে বেশ কয়েকটি উদ্যোগ সফলতার মুখ দেখেছে। ভ্যাকসিন আসলে বাংলাদেশ কবে পাবে, এ প্রশ্নটিও আসছে ঘুরে ফিরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবসের আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্নের উত্তরটা দিলেন স্বাস্থ্য সচিব। আশার কথা শোনানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে কোনো শৈথিল্য না আসে সে বিষয়ে সবসময় সচেতন থাকারও তাগিদ দেন তিনি। গণমাধ্যম কর্মীরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলেও জানান সচিব। আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো হয়তোবা, কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হলো মাস্ক পরে রাখা। এইডস দিবসের এই আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইচআইভি ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য পরীক্ষা করানোর তাগিদ দেন তিনি। এইচআইভির পরীক্ষাগুলো আমরা যেন সঠিকভাবে করি, এবং সঠিকভাবে করলে আমরা সার্জারি সম্পৃক্ত যতগুলো ব্যাপার আছে, যেখানে এইচআইভি সংক্রমণের অনেক আশঙ্কা আছে, যে কোনো সূচ ফুটে যেতে পারে, কেটে যেতে পারে, ইনজেকশন দেওয়ার সময় হতে পারে, রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে হতে পারে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, সিউরোলজি, যত ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন আছে সেটার প্রত্যেকটাতে এখানে সংক্রমণের সম্ভাবনা আছে। বাংলাদেশে এইডসের বর্তমান চিত্র তুলে ধরে এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন অন্য বক্তারা। আরও যদি ভালোভাবে কাজ করেন তাহলে এটা আমরা আরও কমিয়ে নিয়ে আসতে পারবো। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার ভ্যাকসিনের নতুন নামকরণ করা হয়েছে বঙ্গোভ্যাক্স। জন্মশতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এ নামকরণ। তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন ট্রায়ালের আগে গ্লোব বায়োটেকের কারখানা পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরে এক অনুষ্ঠানে প্রতিনিধি দলকে ভ্যাকসিনের নতুন নামকরণের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের অনুমোদন দিল একনেক। বরাদ্দ রাখা হয়েছে প্রায় 700 কোটি টাকা। এর ফলে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি আয়ের উৎসও তৈরি হবে। এদিন সব মিলিয়ে 3 মন্ত্রণালয়ের 4 প্রকল্পে 2115 কোটি 20 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত ACA-MEWE-6 সাবমেরিন কেবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হবে। কেবলটির কোর ল্যান্ডিং স্টেশন হবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি, মিশর ও ফ্রান্সে। বাংলাদেশের ব্রাঞ্চটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের কেবল ল্যান্ডিং স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। রাজধানীর আগারগাঁওয়ের NEC সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় 700 কোটি টাকা। প্রকল্পের আওতায় সাবমেরিন কেবল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি সংগ্রহ করে স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় স্থাপন করা হবে 13,275 কিলোমিটার কোর সাবমেরিন কেবল এবং 850 কিলোমিটার ব্রাঞ্চ সাবমেরিন কেবল। সভা শেষে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হলে আয়েরও একটি উৎস তৈরি হবে। প্রথম সাবমেরিন কেবল SMW4 এর আয়ুষ্কাল যদি আমরা 20 বছর ধরি, তাহলে আগামী 2025 সালে এর আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। 6 সাবমেরিন কেবল হলে পরে যেটা হবে, আমাদের পার সেকেন্ড 6 টেরাবিট আমাদের বৃদ্ধি পাবে। সুতরাং বুঝতেই পারছেন, ইটস হিউজ। 7 সিস্টার্সে একটা বা দুটা নিচ্ছে এখন, তো এটা মানে প্রধানমন্ত্রী বলছে এটা খুব ভালো, আমাদের বদ্বীপে আনফার সুযোগ আছে। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের সংশোধনী সহ অনুমোদিত প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্টরা। বদ্বীপ পরিকল্পনার কারণে আমাদের যে সমস্ত বাঁধগুলি আমরা নির্মাণ করছি বিভিন্ন রিভারে, তারপর তার ড্রেজিং, তারপর রিভার প্রোটেকশন, এই বাঁধের চওড়া আমাদের বাড়াতে হচ্ছে, এর হাইট বাড়াতে হচ্ছে, বাঁধের উপরের যে ব্রেথ সেটা বাড়ানো হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টকেই আমাদের এখন সংশোধনে যেতে হচ্ছে। এদিন মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি, পৌর গভর্নেন্স ও রক্ষণাবেক্ষণে ডিজিটাল সংযোগ সংক্রান্ত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। আরো যদি আমরা এটাকে রপ্তানি করতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। করোনা মহামারীর কারণে বিজয় দিবসের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় তিনি আরও বলেন, বিজয় দিবসের সব অনুষ্ঠানে পুলিশের অনুমতি নিতে হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের অনুষ্ঠান করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক। অনুষ্ঠানে যুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে যাতে করোনা সংক্রমণের প্রভাব না পড়ে সেজন্য উন্মুক্ত স্থানে বড় অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের অনুষ্ঠান হবে স্বাস্থ্যবিধি মেনে। অনেক কিছুই ছিল আমরা করার, কিন্তু আমরা সেগুলো সবই এই কোভিড-19 এর জন্য আমরা এগুলো এনে সেটা আমরা করবো, আমরা সেই জন্যই আজকে বসছি। তবে ঘরোয়া অনুষ্ঠানের অনুমতি আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠানের অতিথিদের বিস্তারিত তথ্যসহ জানিয়ে পুলিশের অনুমতি নিতে হবে। বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর বা ঘরোয়া অনুষ্ঠান যারা করতে চান তারা করতে পারবেন, কিন্তু সেই বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বেই জানাতে হবে যে কোথায় করছেন, কিভাবে করছেন, কতজনের আয়োজন। রীতি অনুযায়ী বিজয় দিবসের সকল অনুষ্ঠান এবং আলোকসজ্জাও করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে আগামী বছর আন্তর্জাতিক শান্তি সম্মেলন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু।
হলমার্কের নন ফান্ডেড 1200 কোটি টাকার অনুসন্ধানে দুদক। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আগামী বছর সুবিধামতো সময়ে শান্তি সম্মেলনের আয়োজন করা হবে বলে জানলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, একটি নতুন দেশ গঠনে প্রয়োজনীয় সবই করেছেন বঙ্গবন্ধু। জসিম জুয়েলের রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু লেকচার সিরিজের আয়োজন করা হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরো সময় ধরে এই সিরিজ আয়োজিত হবে। ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2021 সালে ওয়ার্ল্ড পিস কনফারেন্সের আয়োজনের প্রস্তুতি চলছে। সেই শান্তি সম্মেলন থেকে বঙ্গবন্ধুর শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া হবে। থাকবে রোহিঙ্গা ইস্যু। World Peace Conference in Bangladesh next year during the 50th anniversary of independence of Bangladesh. It would be a gathering of peace lovers of all across the globe. Rohingyas are uprooted from their ancestral homes because of spread of venom of hatred and intolerance. অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বক্তারা বলেন, মাত্র 3.5 বছরেই বঙ্গবন্ধু তার নেতৃত্বের মধ্য দিয়ে জাতি গঠনের ভিত্তি রচনা করে গেছেন। And from that state of Bangladesh to bring it up to a level where it rebuilt its original capacity, which was in fact very poor. Infrastructure in Bangladesh was very poor even before, but Bangabandhu almost brought it to the level that was there in existence in before the ruinous war of 1971. Bangabandhu, deep in his heart, was a very spiritual person. He was not so much into organized religion. Of course, he practiced Islam in his private life. অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। মাসে অন্তত এ ধরনের একটি লেকচার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বঙ্গবন্ধুর লিডারশিপ cannot possibly be discussed in one program. জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপদ ও ভ্রমণ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের 27 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, সড়ক পরিবহন আইন 2018 শিগগিরই পূর্ণাঙ্গ কার্যকর করা হবে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রায় 500 কিলোমিটার মহাসড়কে রোড সেফটি অডিট চালু করা হয়েছে বলে জানান তিনি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। এক্ষেত্রে চালকদের কাউন্সেলিং করার উপরও গুরুত্ব আরোপ করেন সেতুমন্ত্রী। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলায় 4 আসামিকে দেয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুদকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 4 জন হলেন সাবেক ফার্মার্স ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, টাঙ্গাইলের মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। এর আগে গত 18 আগস্ট ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে গত 13 আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ 7 বছর স্থগিত থাকার পর বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন ফান্ডেড অংশের 1200 কোটি টাকার অনুসন্ধান শুরু করেছে দুদক। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদক কমিশনার মোজাম্মেল হক খান। কমিশনের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যদিও এটিকে নন ফান্ডেড বলা হয়েছে, আসলে মূলত এর সবটাই ফান্ডেড।
ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশন এই অংশের উপরে একটি মামলাও দায়ের করেছিল। বর্তমানে কমিটি পুনর্গঠনের অর্থ হচ্ছে যে 41টি ব্যাংক এবং শাখায় এই আর্থিক লেনদেনগুলো হয়েছে সেখানে জাল জালিয়াতির কোনো আশ্রয় নেওয়া হয়েছে কিনা, কোনো দুর্নীতি ঘটেছে কিনা, এই বিষয়গুলো পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা এবং এই অনুসন্ধান কমিটি যে প্রতিবেদন কমিশনে দাখিল করবে সেই প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ধর্মের অপব্যবহার করে কেউ এদেশের চর্চিত সংস্কৃতির বিপক্ষে দাঁড়ালে তাদেরও সহ্য করা হবে না, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মিরপুরের সরকারি বাংলা কলেজে বঙ্গবন্ধুর মুরাল, বৌদ্ধভূমি স্মৃতিফলক উন্মোচন এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন। আরও জানাচ্ছেন মিনালা দিবা। মুক্তিযুদ্ধ চলাকালে রাজধানীর মিরপুরে এই সরকারি বাংলা কলেজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন কেন্দ্র। মুজিব বর্ষকে কেন্দ্র করে সেই নারকীয় হত্যাকাণ্ডকে এ প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলা কলেজে বঙ্গবন্ধু মুরাল ও বৌদ্ধভূমি স্মৃতিফলক উন্মোচন করা হলো। সেই সাথে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। এসব উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিক্ষামন্ত্রী বলেন, ধর্মের অপব্যবহার করে সংস্কৃতিতে ধ্বংস করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। ধর্মের অপব্যবহার করে কেউ যদি আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না। ৭১-এর পরাজিত অপশক্তি মাথাচাড়া দিলেই তাদের প্রতিহত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যে কোনো ধরনের অপচেষ্টাই চালাক না কেন তা কোনোভাবেই সফল হবে না। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে বাঙালি উদযাপন করছে বিজয়ের ৪৯ বছর। মূলত ৭১ ডিসেম্বরে স্পষ্ট হয়ে যায় সবকিছু। বিজয়ের মধ্য দিয়েই বাঙালির মুক্তি সংগ্রামের পরিণতি, লাল সবুজের বাংলাদেশের অভ্যুদয়। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ব্রিটিশ শাসন তো বটেই, পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বঞ্চনার ইতিহাস। সেই থেকেই শুরু বাঙালি মুক্তির সংগ্রাম। দীর্ঘ বঞ্চনায় দেয়ালে পিঠ ঠেকা বাঙালিকে মুক্তির দিশা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনের পর দিন মিছিল, স্লোগান আর নানা দাবি গিয়ে ঠেকে মুক্তির দাবিতে, স্বাধীনতার দাবিতে। বাংলার মানুষ মুক্তি চায়, আমরা দেশের মানুষের অধিকার চাই। রেসকোর্সে ৭ই মার্চ আসে ঘোষণা, প্রস্তুত হয় বাঙালি। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। ২৫ মার্চ কাল রাতের পর বাঙালির মুক্তিযুদ্ধ। মার্চ থেকে ডিসেম্বর, যত দিন গেছে কোন ঠাসা হয়েছে হানাদাররা। বাঙালির স্বাধীনতার লড়াইকে আড়াল করতে বেতারে ইয়াহিয়া খান ঘোষণা দেন, পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে। भारत की ये ताज़ातरीन और संगीन जारिहत हमारे खिलाफ। কাজে আসেনি কোনো ষড়যন্ত্র। ডিসেম্বরের শুরুতেই স্পষ্ট হয়েছে সবকিছু। আসলে ১৯৭১ সালের ডিসেম্বর মাসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময়, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরিণতিকালের সময় বলে আমরা স্পষ্টই বুঝতে পেরেছিলাম। নভেম্বর থেকেই বলা যায় যে পাকিস্তানিরা সারা দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে মুক্তি বাহিনীর হাতে পরাজিত হচ্ছে এবং তারা ক্রমশ দেশের ভেতরের দিকে চলে আসছে, বিশেষ করে জেলা শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। একে একে অনেক স্থান শত্রুমুক্ত করে মুক্তি বাহিনী। অপারেশনের মুখে বিভিন্ন ব্যারাক গুটিয়ে নেয় পাকিস্তানিরা। নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত মুক্তি বাহিনী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে পাকিস্তান হানাদার বাহিনীর উপর এবং ১ তারিখে অনেকগুলো সীমান্তবর্তী জেলা আর অধিকাংশ অঞ্চল মুক্ত হয়ে যায়। হানাদাররা সেখানে থাকতে পারে না। বাঙালি এগিয়ে যায় চূড়ান্ত বিজয়ের পথে। এক সাগর রক্তে আসে মুক্তি, আসে স্বাধীনতা। আকবর হোসেন সুমন,
একুশে টেলিভিশন, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে এইডস রোগীর সংখ্যা 7,000-এরও বেশি। চিকিৎসায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। করোনার উৎস খুঁজতে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে পরিস্থিতির আরও অবনতি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। HIV সংক্রমণ মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে অন্যান্য জীবাণুর সংক্রমণ সহজতর করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তির অকাল মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। বিশ্বে এখন এইডস আক্রান্ত রোগী আছে 3,80,00,000। বাংলাদেশে এ সংখ্যা 7,374। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে HIV আক্রান্ত ব্যক্তিও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। মরণব্যাধি HIV এইডস, আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রথম HIV বা এইডস রোগী শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই রোগে মারা গেছে 6,90,000-এরও বেশি মানুষ। বাংলাদেশে প্রথম এই রোগী শনাক্ত হয় 1989 সালে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 7,374 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,242 জনের। বাংলাদেশে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী পাওয়া গেছে ঢাকা জেলায়। এরপরই চট্টগ্রামের অবস্থান। দেশে 23টি জেলায় 28টি হাসপাতালে বিনামূল্যে HIV পরীক্ষা করা হয়। চিকিৎসাও দেওয়া হচ্ছে বিনামূল্যে। HIV আক্রান্ত যুবক মোহাম্মদ সাইফুল ইসলাম একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি জানিয়েছেন তার জীবনের গল্প। তো আমি বলে দিচ্ছি পরিবারে যে আমি HIV পজিটিভ। অনেক কাউন্সিলিং করার পর ওরা বুঝতে পারলো, এখন ওরা খুবই পজিটিভ আমার ব্যাপারে। তো ওরা জানার পর একটু কষ্ট পেয়েছে প্রথমে, আমার মা আমার বোন ওরা একটু কষ্ট পেয়েছে। তো এখন ওরা সবাই করে আর কি, সবসময় খেয়াল রাখে। চিকিৎসকরা বলছেন HIV সম্পূর্ণ ভালো হয় না, তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব। যেহেতু সম্পূর্ণভাবে সে মুক্ত হবে না, তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং সেই জায়গাটাই কিন্তু সরকার দায়িত্ব নিয়েছে তাকে বিনামূল্যে এই চিকিৎসাটা চালিয়ে যাওয়ার। এইডস রোগের বিস্তার প্রক্রিয়া সম্পর্কে জানালেন বিশেষজ্ঞরা। অনিরাপদ যৌন সম্পর্ক একজন পজিটিভ রোগীর সাথে হয়ে থাকে। রক্ত পরিসঞ্চালনের মধ্যে দিয়ে হতে পারে, সুই সিরিঞ্জ দিয়ে ব্যবহার হতে পারে। মা থেকে ইনোসেন্টলি অ্যাফেক্টেড হয়েছেন তাদের মধ্য থেকে তারা হতে পারে। সুই সিরিঞ্জ ব্যবহারকে আসলে আমরা ডিসকারেজ করি, তারপরও প্রয়োজন হলে ডিসপোজেবল সুই সিরিঞ্জ ব্যবহার করা। যদি ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং করা। আক্রান্ত ব্যক্তির সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়েও জোর দেন চিকিৎসকরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। দর বৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 350টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 149টির, কমেছে 92টির, আর অপরিবর্তিত ছিল 109টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 37 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,903 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 663,84,00,000 টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 242টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 71টির, আর বদলায়নি 65টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 26,84,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মুজিব জন্মশতবর্ষে সেনাবাহিনীর 100 সাইক্লিস্টের অংশগ্রহণে শেষ হলো সাইক্লিং এক্সপেডিশন দলের 23 দিনে 1010 কিলোমিটার পাড়ি দেয়া। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের সাবরাং 0 পয়েন্টে হয় সাইক্লিং এক্সপেডিশনের ফ্ল্যাগ ইন অনুষ্ঠান। সফলভাবে কর্মসূচি শেষ করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার বিকেলে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের 0 পয়েন্টে এসে পৌঁছায় সাইক্লিস্ট দলটি। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা তাদের অভিনন্দন জানান। সফলভাবে কর্মসূচি শেষ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি উল্লেখজনক ঘটনা। সাইক্লিং এক্সপেডিশনের অংশগ্রহণ করতে পেরে বেসিক্যালি আমরা সকলেই অত্যন্ত গর্বিত। একজন নারী হিসাবে আসলে এটা অনেক কঠিন ছিল, পুরো 1010 কিলোমিটার পাড়ি দেওয়া। আজকে এটা আমরা প্রমাণ করে দিয়েছি যে নারীরা পিছিয়ে নেই।
ফ্ল্যাগিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু 10 পদাতিক ডিভিশনের 10 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল উমর সাদিক। তিনি বলেন, অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের নিবেদন, দেশপ্রেম এবং জাতির পিতার প্রতি ভালোবাসা স্পষ্টভাবে তাদের চোখ, মুখ, আবেগ সবকিছুতে প্রকাশ পাচ্ছে। পরে সাইক্লিং এক্সপিডিশনে নেতৃত্বদানকারী মেজর আব্দুল্লাহ আবু আসিফ সহ 3 সেনা সদস্যের হাতে জাতীয় পতাকা তুলে দেন। গত 8 নভেম্বর পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সেনাবাহিনীর এই সাইক্লিস্ট দল। সমর ইসলাম, 21 টেলিভিশন। ব্যাডমিন্টনের উন্নয়নে প্রতিশ্রুতিশীল ও মেধাবী খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ। রাজধানীতে জাতীয় ব্যাডমিন্টন দলের 2 খেলোয়াড়ের প্রমোশনাল অনুষ্ঠানে তিনি জানান, একটি বিদেশি প্রতিষ্ঠান ব্যাডমিন্টনে নারী জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার ও পুরুষ জাতীয় চ্যাম্পিয়ন সালমান খানের পৃষ্ঠপোষকতা করবে। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাপলা ও সালমানের হাতে উপহার তুলে দেওয়া হয়। এই ধরনের সহযোগিতা দেশের জন্য সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে বলে জানান শাপলা ও সালমান। মাদককে না বলুন, খেলাধুলায় জীবন গড়ুন, এই স্লোগানে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ক্রীড়া উৎসব। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে 6টি ইভেন্টে সংগঠনের সদস্যরা অংশ নেবেন। এগুলো হচ্ছে ক্যারাম, ব্রিজ, শুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। এবার ফুটবলে 9টি দল অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জান বিকু সহ অন্যান্যরা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীরা দেশের শত্রু, ষড়যন্ত্রকারীদের বিচার দাবি, সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের অঙ্গীকার। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে আমৃত্যু কারাবাস, আপিল বিভাগের রায়। করোনায় আরও 31 মৃত্যু, ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, 700 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। বিজয় দিবসের অনুষ্ঠান এবার উন্মুক্ত স্থানে নয়, ঘরোয়া উদযাপনেও নিতে হবে অনুমতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।